ভাবুন তো, ইউরোপ থেকে আফ্রিকা যেতে হলে আপনাকে কোনো প্লেন, কোনো লম্বা জাহাজ যাত্রা, কোনো কিছুরই দরকার নেই। মাঝখানে রয়েছে মাত্র 14 কিলোমিটার সমুদ্র পথ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একদিকে ইউরোপের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে স্পেন, আর অপর প্রান্তে আফ্রিকার শুরুতে মরক্কো। এই দুই মহাদেশকে আলাদা করে রেখেছে বিশ্বের অন্যতম পরিচিত একটি প্রণালী, জিব্রাল্টার প্রণালী। মাত্র 14 কিলোমিটার দীর্ঘ এই জলপথ, যাকে অনেকে দুই মহাদেশের সীমানাও বলে থাকেন। এতটাই ছোট এই দূরত্ব যে পরিষ্কার দিনে স্পেনের উপকূল থেকে খালি চোখেই দেখা যায় মরক্কোর পাহাড়ি অঞ্চল। কল্পনা করুন, পৃথিবীর মানচিত্রের দুটি বিশাল মহাদেশ, আর তাদের মাঝে দাঁড়িয়ে আছে এই ক্ষুদ্র জলপথ, যেটি যুগ যুগ ধরে ইতিহাস, ব্যবসা বাণিজ্য আর রাজনীতির জন্য হয়ে উঠেছে এক কৌশলগত কেন্দ্রবিন্দু। চলুন আজ জেনে আসি জিব্রাল্টার সম্পর্কে বিস্তারিত তথ্য। জিব্রাল্টার নামের ভেতরেই লুকায়িত আছে এক আরবি ছাপ। এই নাম এসেছে জাবাল আল তারিক থেকে, যেখানে জাবাল মানে পাহাড় আর তারিক হলো একজন সেনানায়কের নাম। খ্রিস্টাব্দ 711 সালে তারিক ইবনে জিয়াদ আফ্রিকা থেকে এই সরু জিব্রাল্টার প্রণালী পেরিয়ে স্পেনে প্রথম পা রাখেন। সেই অবতরণ স্থলের বিশাল শিলাখণ্ডকে মানুষ ডাকতে শুরু করে তারিকের পাহাড় বা জাবাল আল তারিক নামে। আরবি উচ্চারণ থেকে শব্দের পরিবর্তন হয়ে সেটাই পরে হয়েছে জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালীকে ঘিরে এক অসাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্য আছে। এখানেই এসে মিলেছে পৃথিবীর দুই মহাসাগর, পশ্চিমে সুবিশাল আটলান্টিক মহাসাগর আর পূর্বে বিস্তীর্ণ ভূমধ্যসাগর। মাত্র 14 কিলোমিটারের এই সরু জলপথই দুই মহাসাগরের মিলনস্থল। এত ছোট দূরত্ব, অথচ অবাক করার মতো বিষয় হলো আজও এখানে নেই কোনো সেতু। ভাবুন তো, প্রযুক্তির এ যুগে সমুদ্রের উপর বিশাল বিশাল সেতু তৈরি করা হয়েছে, টানেলও বানানো হয়েছে, কিন্তু জিব্রাল্টারের এই 14 কিলোমিটার জলের ফাঁকা আজও রয়ে গেছে সেতু শূন্য। শুনতে অদ্ভুত লাগে না? কেন এই প্রণালীতে ব্রিজ নেই? সেটাকে পুরোপুরি বোঝার জন্য আগে জানতে হবে জিব্রাল্টার প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন। এটা শুধু একটা জলপথই নয়, বরং পৃথিবীর অন্যতম কৌশলগত জায়গা। একদিকে ভূমধ্যসাগরের সব দেশ, অন্যদিকে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর। এই সড়কপথ দিয়েই তাদের সংযোগ স্থাপন হয়। অর্থাৎ ভূমধ্যসাগরে ঢুকতে বা সেখান থেকে বের হতে হলে জাহাজগুলোকে বাধ্য হয়েই এই প্রণালী দিয়ে যেতে হয়। ফলে শত শত বছর ধরে এটি বাণিজ্য, সামরিক কৌশল, এমনকি রাজনীতিরও কেন্দ্রবিন্দু হয়ে আছে। জিব্রাল্টার প্রণালীর গুরুত্ব বোঝাতে গেলে একটা তথ্যই যথেষ্ট। এটা পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ। প্রতিদিন শত শত জাহাজ এই সরু প্রণালী দিয়ে যাতায়াত করে। গড়ে বছরে প্রায় 1 লক্ষেরও বেশি জাহাজ পাড়ি জমায় এই পথে। এখান দিয়ে বহন করা হয় বিশ্বের অসংখ্য পণ্য। কেবলমাত্র ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের হিসাব শুনলে বোঝা যায় এর গুরুত্ব। প্রতিদিন প্রায় 5 লক্ষ টন ক্রুড অয়েল পরিবাহিত হয় এই প্রণালী ধরে, যেখান থেকে তৈরি হয় আমাদের প্রতিদিনকার ব্যবহারের জ্বালানি তেল। কিন্তু কেন এত চাপ এখানে? কারণ খুবই সহজ। আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের একমাত্র প্রাকৃতিক পথ হলো এই জিব্রাল্টার প্রণালী। এই পথ না থাকলে ইউরোপের দেশগুলোকে পণ্য আনা নেওয়ার জন্য আফ্রিকা মহাদেশ ঘুরে বিশাল সমুদ্রপথে যেতে হতো, যার ফলে সময় যেমন বেড়ে যেত, তেমনি পরিবহন খরচও হতো আকাশ ছোঁয়া। তাহলে বুঝতেই পারছেন, মাত্র 14 কিলোমিটারের এই সৌর প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য কতটা অপরিহার্য। এবার কল্পনা করুন, যদি জিব্রাল্টার প্রণালীতে একটি বিশাল সেতু থাকত। মাত্র 14 কিলোমিটার পথ, জ্যাম না থাকলে আধা ঘন্টারও কম সময়ে সহজেই ইউরোপ থেকে আফ্রিকা কিংবা আফ্রিকা থেকে ইউরোপে চলে যাওয়া যেত। ভাবুন তো, মাত্র 30 মিনিটের যাত্রা, আর আপনি দুই মহাদেশে পা রাখলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ আর স্বল্প দূরত্বের জায়গায় আজও কেন কোনো সেতু তৈরি হয়নি। প্রযুক্তির এই যুগে এখন পর্যন্ত জিব্রাল্টারের মতো ছোট্ট এক জায়গা আজও সেতুশূন্য কেন রয়ে গেল? কারণটা হয়তো আপনারাও অনুমান করতে পারছেন। এখানে সেতু তৈরি করা প্রায় অসম্ভব। এর পেছনে আছে কয়েকটি বড় বৈজ্ঞানিক কারণ। প্রথম ও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানির গভীরতা। জিব্রাল্টার প্রণালীর নিচে সমুদ্রের গভীরতা স্থান ভেদে প্রায় 300 থেকে 900 মিটার, মানে প্রায় 3000 ফুট। এত গভীর জলের নিচে একটি সেতুর জন্য প্রয়োজনীয় পিলার বা খুঁটি বসানো একেবারেই সহজ কাজ নয়। কারণ একটি সেতুর স্থায়িত্ব নির্ভর করে সেই খুঁটির উপর, যা মাটির অনেক গভীরে গেঁথে দিতে হয়।
কিন্তু কল্পনা করুন তো 900 মিটার গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে শক্তিশালী পিলার বসানো কতটা কঠিন হতে পারে। আজকের আধুনিক প্রযুক্তিতেও এটি অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ এবং অবিশ্বাস্য রকমের ব্যয়বহুল। দ্বিতীয় বড় কারণ হলো এই অঞ্চলের ভূতাত্ত্বিক ঘটন, ভূমিকম্পের ঝুঁকি। জিব্রাল্টার প্রণালী পৃথিবীর মানচিত্রে এমন এক জায়গায় অবস্থিত যেখানে মিলেছে দুটি বিশাল টেকটনিক প্লেট, ইউরোশিয়ান প্লেট এবং আফ্রিকান প্লেট। এবার প্রশ্ন আসছে, এই টেকটনিক প্লেট আবার কি? ভাবুন, আমাদের পৃথিবীটা যেন একটা বিশাল সেদ্ধ ডিম। ডিমের যেভাবে শক্ত খোলস থাকে, পৃথিবীরও একটা শক্ত বাইরের স্তর আছে যাকে বলে ক্রাস্ট। কিন্তু এই ক্রাস্ট একসাথে সংযুক্ত নয়, এটা অনেকগুলো বিশাল টুকরোতে ভেঙে আছে, যেন ভাঙা ভাঙা পাজলের টুকরো। এই টুকরোগুলোই হলো টেকটনিক প্লেট। এখন জিব্রাল্টার প্রণালী এমন জায়গায় যেখানে দুটি বিশাল প্লেট, উত্তরে ইউরেশিয়ান প্লেট যেটা ইউরোপ আর এশিয়ার নিচে বিস্তৃত, আর দক্ষিণে আফ্রিকান প্লেট। এই দুটি প্লেট প্রায় নিয়মিতই একে অপরকে ধাক্কা দিচ্ছে, কখনো ধীরে, কখনো হঠাৎ করে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ফলে পুরো এলাকা স্বাভাবিকভাবেই ভূমিকম্প প্রবণ। এখন ভাবুন তো, যদি এত ঝুঁকিপূর্ণ অঞ্চলে একটি বিশাল সেতু তৈরি করা হয়, তবে সামান্য ভূমিকম্পেই এই সেতুর স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বরং বড় কোনো ভূমিকম্প হলে মুহূর্তের মধ্যেই সেটি ধসে পড়তে পারে। অর্থাৎ এখানে সেতু বানানোর সিদ্ধান্ত মানেই বিশাল এক বিপদের ঝুঁকি নেওয়া। তৃতীয় বড় কারণ হলো প্রচণ্ড স্রোত আর বাতাস। কারণটা সহজ, এই প্রণালীতে এসে মিলেছে পৃথিবীর দুই বিশাল জলভাগ, আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগর। এখন পানির নিচে ঘটে এক অসাধারণ ঘটনা। একদিকে আটলান্টিকের ঠান্ডা পানি জোরে প্রবেশ করে ভূমধ্যসাগরে, অন্যদিকে ভূমধ্যসাগরের উষ্ণ পানি বেরিয়ে যায় আটলান্টিকের দিকে। ফলে সৃষ্টি হয় দুই বিপরীতমুখী শক্তিশালী স্রোত। ভাবুন তো, এমন স্রোতের মধ্যে সেতুর বিশাল পিলার বসালে তার উপর কতটা প্রচণ্ড চাপ পড়বে। শুধু পানির স্রোতই নয়, বাতাসও এখানে একইভাবে কাজ করে। প্রণালীর ওপর দিয়ে নিরবধি বয়ে যায় দুই ধরনের প্রবল বায়ুস্রোত। পূর্ব দিক থেকে আসে লেবান্তে একটি উষ্ণ ও শুষ্ক বাতাস, আর পশ্চিম থেকে আসে পুনিয়েন্তে, যা শীতল ও আর্দ্র। এখন ভাবুন, দুই দিক থেকে বিপরীতমুখী বাতাস, তার সঙ্গে নিচে চলা বিপরীত স্রোত, এই দুই মিলেই সেতুর কাঠামোকে নিয়মিত চ্যালেঞ্জ করে দেবে। অর্থাৎ এমন এক পরিবেশে সেতু তৈরি করা মানেই তার স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলা। এইসব কারণ একসঙ্গে মিলে জিব্রাল্টার প্রণালীকে সেতু নির্মাণের জন্য প্রায় অসম্ভব এক জায়গায় পরিণত করেছে। ফলে আশ্চর্যের কিছুই নেই যে ইতিহাসে বহুবার এখানে সেতু নির্মাণের স্বপ্ন দেখা হলেও প্রতিবারই শেষ পর্যন্ত প্রকল্পগুলো বাতিল করতে হয়েছে। অত্যাধিক গভীরতা, ভূমিকম্পের ঝুঁকি আর পানির তীব্র স্রোত সব মিলিয়ে এ অঞ্চল এখনও সেতুশূন্যই রয়ে গেছে। প্রথমবার 1979 সালে স্পেন আর মরক্কো একসঙ্গে বসে এই প্রণালীতে সেতু নির্মাণের সম্ভাবনা খুঁজতে একটি যৌথ কমিটি গঠন করেন। এরই ধারাবাহিকতায় পরে শুরু হয় ইউরোমেড ট্রানজিট প্রজেক্ট, যা মূলত ইউরোপ আর আফ্রিকাকে স্থলপথে যুক্ত করার এক স্বপ্নের পরিকল্পনা ছিল। কিন্তু দুঃখজনকভাবে এসব প্রকল্প কখনোই আশার আলো দেখেনি। প্রকৌশলগত জটিলতা, বিপুল খরচ আর পরিবেশগত ঝুঁকির কারণে সবকিছুই শেষ পর্যন্ত থেমে যায় কাগজে কলমে। বর্তমানে অবশ্য নতুন ভাবনা এসেছে, পানির নিচে একটি টানেল নির্মাণ। তবে সেটি আদৌ কতটা সফল হবে তা এখনই বলা কঠিন, কারণ চ্যালেঞ্জগুলো এখনও একই রকম বিশাল। মাত্র 14 কিলোমিটারের এই সৌর প্রণালী যুগে যুগে ছিল যুদ্ধ, বাণিজ্য আর রাজনীতির কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হলো, একদিন কি সত্যি ইউরোপ আর আফ্রিকা একটি সেতু বা টানেলের মাধ্যমে যুক্ত হবে? ভাবুন তো, মাত্র 14 কিলোমিটার পথ যদি একদিন পার হওয়া যায় আধা ঘন্টারও কম সময়ে, তাহলে পৃথিবীর মানচিত্রই যেন বদলে যাবে। আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এমন আরও অজানা কিন্তু চমকপ্রদ তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।